সামগ্রিক সামগ্রিক পারফরমেন্সের বিচারে 2021 থেকে 2026 কোন 294টা বিধায়কের মধ্যে শ্রেষ্ঠ বিধায়ককে আমি জোর গলায় বলতে পারি, তাহলে ওই পুরস্কারটা ভাঙড় ছাড়া অন্য কোনো জায়গায় যেত না। এবার আপনাদের জন্য বলবো, আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে আমি ছিলাম 5 বছর ধরে। আপনারা জানেন দুয়ারে বিধায়ক আমি পরিষেবা দিয়েছি, আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছিলাম, আপনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি এবং সমাধান করারও চেষ্টা করেছি, অনেক সমাধান করতেও পেরেছি। কিন্তু আমি সরকারে নাই, সমাধান করার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু এইটা পশ্চিম বাংলায় সরকার চলছে না, এটা সার্কাস চলছে। তাই দায়িত্ব নিতে হবে, এই সার্কাস বন্ধ করে সরকারটাকেই কিভাবে চালানো যায় সঠিকভাবে। তাই আপনাদের আমি আশীর্বাদ দোয়া নিয়ে বিধানসভায় পৌঁছেছিলাম, 5 বছর ধরে আপনাদের পাশে ছিলাম, আপনাদের হয়ে বাংলার মানুষের হয়ে লড়াই করেছিলাম। আমি আশা করব সেই পুরস্কারটা আমাকে 29 এপ্রিল আপনারা আমার হাতে তুলে দেবেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবার ওখানে পাঠাবেন মানুষের জন্য লড়াই করার জন্য। এই আশাটা করতে পারি তো নাকি বন্ধুগণ? আমি একটা বক্তব্য দেখছিলাম, ক্যানিং পূর্বে আমাদের এক ভাঙড়ের সন্তান, তাকে তৃণমূলের টিকিটে মনোনীত করার পরেই ক্যানিং পূর্ব থেকে আওয়াজ উঠছিল ও বহিরাগত, ওকে মানব না। এবং ক্যানিং এই ভাঙড়ের যিনি তৃণমূলের পক্ষ থেকে কন্টেস্ট করছেন, তার সব থেকে কাছের যিনি সোশ্যাল মিডিয়াটাকে দেখেন, তার মুখের ভাষা দেখলাম এবং তার কথাবার্তা, তার আশপাশের লোকেরা ভাঙড়ের ওই ছেলেটির চরিত্র হনন করতে শুরু করে দিল। অর্থাৎ তৃণমূলের নেতারাই তৃণমূলের সাথে উঠা বসা করে, তৃণমূলের ছেলেকেই ক্যানিংয়ে যখন প্রার্থী করলো, তার শুধু বাড়ি ভাঙড়ে হওয়ার জন্য সে হয়ে গেল বহিরাগত, তার চরিত্র খারাপ হয়ে গেল। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ের কাছে মানুষের কাছে ভোট চাইবে, নিশ্চিতভাবে সে আমার জামাইও নয়, বা সে তার শ্বশুর বাড়িতেও আসছে না ভোট চাইতে। এর জবাব আমরা দেব, এর জবাব আমরা দেব। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো, একটু ভাবুন, স্বার্থে যখন ঘা লাগলো তার দলের ছেলেকেই সে বহিরাগত বলে দেগে দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। সে কোন মুখ নিয়ে এসে ভাঙড়ের মানুষের কাছ থেকে ভোট চাইছে? এর জবাব শুধু আইএসএফ এর নেতারা দেবে না, আইএসএফ এর কর্মী সমর্থক দেবে না, এর জবাব তৃণমূলের নেতাকেও দিতে হবে, সাধারণ মানুষকেও দিতে হবে। যে কেন, যদিও আমি আপনাদের বলে রাখি, এই ভাঙড় থেকে যিনি তৃণমূলের টিকিটে ক্যানিং পূর্বে লড়াই করছে, এই ভাঙড়েরই ভূমিপুত্রকে দিয়ে, আরাবুল ইসলাম সাহেবকে দিয়ে আমরা ক্যানিং পূর্বে গিয়ে তাকে কিন্তু হারিয়ে আবার বাড়ি পাঠাবো। সেটা রাজনৈতিক লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ নয়। রাজনৈতিকভাবে ওনাকে হারিয়ে আমরা জাগলগাছিতে ফিরিয়ে দেবো। কিন্তু প্রশ্ন আমার এটাই, যে ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে কন্টেস্ট করলে হয়ে যায় জামাই, আর ক্যানিং ভাঙড় থেকে ক্যানিং পূর্বে কন্টেস্ট করলে হয়ে যায় বহিরাগত। এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষকে দিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? এর জবাব আমাদের দিতে হবে। ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এর অপমানের জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। বন্ধুগণ, একটা সময় ভাঙড় মানে মারামারি, হানাহানি, খুনোখুনি, বিশেষ করে বিবি রাইট ঘাট। বিবি রাইট মানে মারামারির জায়গা। কিন্তু বেশি দিন নয়, মাস 3 মধ্যে আপনারা দেখুন, শুধু বিবি রাইট গ্রামের কথা বলছি, যেই গ্রামের নাম শুনলে সবাই বলে ওখানে মারামারি হয়, বোমাবাজি হয়, গোলাগুলি হয়, ওখানে বোম পাওয়া যায়। সেই বিবি রাইট গ্রামের মা বোনে বাপ ভাইদের উদ্যোগে আইএসএফ এর দেওয়া প্ল্যাটফর্মে তারা পারফরমেন্স করে 750 না 750 অধিক মা বোনেরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে বিবি রাইট আর সেই বিবি রাইট নয়। এই বিবি রাইট রক্তপাতের বিবি রাইট নয়, রক্তদানের বিবি রাইট। কিন্তু অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না, সেই জন্য বিবি রাইটের যে বাপ ভাই
আসছে, মূল স্রোতে ফিরে আসছে, তাদেরকে আবার হিংসার দিকে ঠেলে দেওয়ার জন্য তাদের কানে বিষ ঢুকানোর চেষ্টা করছে। আমি অনুরোধ করব বিবি রাইটের মানুষেরকে, আজকে দেখুন আপনাদের একটা কাজের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, রক্তপাত নয় রক্তদানী হচ্ছে, বিবি রাইটের পরিচয় হচ্ছে। সুতরাং কে অর্থ দিয়ে কে লোভ দিয়ে যদি কোনো হিংসার দিকে আপনাদের ঠেলে দিতে চায়, আপনারা সেই পথে যাবেন না। বদলাম হবে বিবি রাইটের, বদলাম হবে ভাঙড়ের। আজকের দিনে দেখুন ভাঙড় মানে রক্তদানের গঞ্জ হিসাবে পরিগণিত হচ্ছে, তাকে ডাকা হচ্ছে। একটা সময় ছিল ভাঙড়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাতো, ভাঙড়ের নাম শুনলে মানুষ বোমগুলি পিস্তলের কথা বলতো, ভাঙড়ের নাম শুনলে মানুষ হিংসা হয় খুনোখুনি হয় কথা বলতো। কিন্তু আজকের ডেটে দেখুন সারা রাজ্যের মানুষকে, কলকাতায় যারা ট্রিটমেন্ট নিতে আসছে, ব্লাড ব্যাংকে যখন যাচ্ছে, রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংকে যাচ্ছে, হয়তো তারা ব্লাড পাচ্ছে না, তারা আজকে অন্য কোনো জায়গায় আর যোগাযোগ করছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যোগাযোগ করছে, বা ভাঙড়ে আইএসএফের নেতৃত্বদের সাথে যোগাযোগ করছে, বা ভাঙড়ের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছে যে আমার রক্তের প্রয়োজন আছে। ওরা ভালো করে জানে আর কোনো বিধায়ক বা আর কোনো নেতাকে ফোন করলে পাবো কি পাবো না তার গ্যারান্টি নাই, কিন্তু ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের নেতা, ভাঙড়ের সাধারণ মানুষকে যদি ফোন করি ওরা রক্তের ব্যবস্থা করে দেবে। তাই আপনাদের বলি, এমনও ঘটনা হয়েছে ব্লাড ব্যাংকে রক্ত নাই, ভাঙড়ের মানুষের ইজ্জতের স্বার্থে, ভাঙড়ের নামকে পরিবর্তন করার স্বার্থে, ভাঙড়ের সুনাম রাজ্য স্তরে প্রতিষ্ঠিত করার স্বার্থে ব্লাড ব্যাংকে রক্ত শূন্য। কিন্তু আমাদের কাছে খবর আসছে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা কলকাতায় এসেছে, রক্তের প্রয়োজন, রক্ত পাচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করেছে। ব্লাড ব্যাংকে রক্ত নাই তো কি হয়েছে, আমরা গিয়ে, আমাদের ছেলেরা গিয়ে, ভাঙড়ের ভূমিপুত্ররা গিয়ে, ভাঙড়ের মায়েরা গিয়ে, ভাঙড়ের বোনেরা গিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে, হসপিটালে গিয়ে রক্ত দিয়ে অন্যের মানুষকে প্রাণে বাঁচতে সহযোগিতা করছে। আজকে ভাঙড়কে নতুনভাবে চিনতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙড়কে ফলো করতে শুরু করেছে রাজ্যের মানুষ। ভাঙড় বিকল্প পথ দেখিয়েছে, ভাঙড় মানে রক্তপাত নয় রক্তদানের পরিচয় হয়ে উঠুক ভাঙড়, এভাবে ভাঙড়কে চিনতে শুরু করেছে। সেই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের ভাঙড় ভালো রাখার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়, আপনাদের ভাঙড় এর সুনাম করার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। আমি বিধায়ক, হয়তো পারফর্ম করার জায়গাটা দিতে পারি, পারফর্ম আপনাদেরই করতে হবে। তাই অনুরোধ করছি, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে, মোক্ষম সময় এসেছে ভাঙড়ের মানুষকে রাজ্যের কাছে একবার ফাইনালি প্রতিষ্ঠিত করার, প্রমাণ দেওয়ার। যেই প্রমাণেটাই ভাঙড় কোনো বোমবাদা নেতাকে, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে না। ভাঙড় শিক্ষা নিয়ে যে আন্দোলন করছে, স্বাস্থ্য নিয়ে যে আন্দোলন করছে, আপনার শ্রমিকদের জন্য যে আন্দোলন করছে, কৃষকদের জন্য যে আন্দোলন করছে, মানুষের জন্য যে আন্দোলন করছে, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে। এ একটা বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে এসেছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল, অপরদিকে মানুষের অধিকারের জন্য লড়াই করা নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ কাকে চুজ করবে, এটা কিন্তু একটা বড় পরীক্ষা আপনাদের জন্য। কি বলছি বুঝতে পেরেছেন? আপনারা কোনটা চুজ করবেন ভাই? একসাথে কিন্তু আওয়াজ হচ্ছে না। দেখুন একটা কথা বলি, আপনাদের কাছে বড় একটা প্রমাণের জায়গা। আপনারা প্রমাণ দিয়েছেন 2021-এ অর্ধেক ধাক্কা দিয়েছেন, 2026-এ পুরোপুরি ধাক্কাটা দিতে হবে। তাই 2026-এ অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই। খামচিহ্নে ভোট দিয়ে খামচিহ্নের প্রতিনিধি বামেদের সমর্থিত নওশাদ সিদ্দিকী আপনাদের ভাইকে বিধানসভায় পাঠান। এতটুকু ভরসা রাখতে পারেন, বিগত 5 বছরে
ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে যে লড়াই করেছি, আগামী দিনেও মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষকে সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই করব। কোনো দুর্নীতির কাছে, কোনো অন্যায়ের কাছে, কোনো লোভের কাছে নিজেকে আপোস করব না। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এখন একটা বিষয় নিয়ে প্রচুর মানুষ আতঙ্কিত, তার নামটা কি? এসআইআর। আমি আজ থেকে 2 মাস আগে বলেছিলাম এই ইলেকশনের মূল ইস্যু হবে এসআইআর। হয়েছে কি হয়নি বলুন? মমতা ব্যানার্জি কি বলছে, কি বলেছিলেন? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার শারীরিক সুস্থতা কামনা করি, কিন্তু আমি জানতে চাইছি তিনি এখন জীবিত আছেন তো? অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হব এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে। চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে, শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি তাদের নাম উঠে গেল। কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। যখন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়েছিল, তারপরে পরেই তৃণমূল কংগ্রেস তার দলের কে প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ভাঙড়ের বিধায়ক যেমন কথা দিয়েছিল, কথা অনুযায়ী তখন কে প্রার্থী হবে সেটা বিবেচনা নয়, কোন জায়গায় লড়াই করতে হবে সেটা বিবেচনা নয়, ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। শুধু তাই নয়, আগামী 1 তারিখ সুপ্রিম কোর্টে আমার করা মামলাতে আছে। আমার সুপ্রিম কোর্টে করা মামলায় লাস্ট যেটা আমার উকিল মারফত দাবি রাখা হয়েছে, ওই নমিনেশনের আগেই সমস্ত ভোটারদের এই সমস্যাকে নিষ্পত্তি করতে হবে। ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত নয়, আমাদের দাবি কি নমিনেশনের আগে করতে হবে। তাই 1 তারিখে আবার ডেট পড়েছে, আপনারা নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে যে কি অর্ডার আসছে। এই মামলাটা কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছে। কেস নাম্বার 68,938/2025। মমতা ব্যানার্জি কোন কেস করেছে তার কেস নম্বরটা একবার চেয়ে দেখে নিতে পারেন। আছে কি বলতে পারবো না, যদিও থাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালে তিনি কেস করেননি। শেষের দিকে নাটক করার জন্য একটা কেস করতে হয়, তাই হয়তো করেছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনি আতঙ্কে আছেন। আমি আপনাদের অনেক আগেও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড ভোটার হয়ে যাবে কি? আপনি আতঙ্কিত হয়েছেন, ঘাসমরা খেয়ে নিয়েছেন, গলায় দড়িতে টেঙে গিয়েছেন, এই কাজ করবেন না। তাহলে কি আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড হয়ে যাবে? বলুন আমাকে। হবে না কোনো দিনের জন্য। আতঙ্ক মুক্ত হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি আপনাদের বলে যাই, দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই বিবিরাইট গ্রামের আইএসএফের দায়িত্বশীলদেরকে আপনারা কম বেশি চেনেন, নারায়ণপুর অঞ্চলের দায়িত্বশীলদেরকে আপনারা কম বেশি চেনেন। হাবিব ভাই আসেন, বসো। আপনারা চেনেন। আপনাদের বুথের যদি কারো ভোটার লিস্ট থেকে ভোটার ডিলিট হয়ে যায়, আপনাদেরকে অন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার বিধায়ক আছে। যখন ক্যাম্প করে করে এই গণনা ফর্ম ফিল আপ করেছিলাম, তখন বলেছিলাম কেন, যদি 1000 মানুষের জন্য আইনি সহায়তা লাগে, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে আইনি সহায়তা দেবে। আজকেও বলছি, একটা ভোটার ডিলিট কেন, যদি 1000 ভোটার ডিলিট হয়, সেই ভোটারদেরকে ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে নাম তোলার জন্য যা আইনি সহায়তা লাগবে নওশাদ সিদ্দিকী দেবে। কোনো ভোটারের 1 টাকা খরচ হবে না। কিন্তু যোগাযোগটা তো করতে হবে আপনার ভোটার। আর এমন বদমাইশি করে লিস্ট পাবলিশ করেছে, ওরা টোটাল দেয়নি যে ভাঙড় বিধানসভায়
এইখানে গেলেই টোটালটা পাওয়া যাবে। সব বুধ ভিত্তিক করে দিয়েছে, মানে সারাদিন ওর পিছনেই পড়ে থাকো। বুঝতে পারছেন? এরা বদমাইশি। আপনাদের তাহলে কাজ কি হবে? আমাদের আইএসএফের যারা নেতৃত্বরা আছে, বেশি কিছু এখন লাগবে না, আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিন, যে আপনার নামে, আপনার ফোন নাম্বারে, আপনার বুথ নাম্বারে, আপনার ভোটার লিস্ট থেকে আপনি বৈধ ভোটার, আপনার নামটা ডিলিট করে দিয়েছে। আমাদের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছানো হবে। আমাদের পক্ষ থেকে উকিল থাকবে। আপনাদের কোন কাগজে কি কি কাগজ লাগবে সব ডকুমেন্টস আছে আপনাদের কাছে, আপনারা আতঙ্কিত হবেন না, সব ডকুমেন্টস আছে। শেষ ডকুমেন্টসের কথা বলবো আমি, রাগ করবেন না তো? আমি আবার দাদুর কবর দেখালে অনেকের গা জ্বলে যায়। আমি আজকেও বলছি, শেষ ডকুমেন্টস হচ্ছে আপনার দাদুর কবর। আচ্ছা, এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, আপনার দাদুকে যেখানে কবরস্থ করেছেন তার দলিলটা আছে না নাই বলুন? এই ভাগাড়ে দিয়েছেন নাকি? তাহলে আওয়াজ নেই কেন গলায়? ভাগাড়ে গিয়ে পুঁতে দিয়ে এসেছেন আপনার দাদুকে, তাহলে গলায় আওয়াজ নেই কেন? আপনার দাদুকে যে কবরস্থানে কবরস্থ করেছেন তার দলিল আছে না নাই বলুন? ওই দলিলটা কবেকারের জানেন? 1930 সালের দলিল, 1925 সালের দলিল, 1900 সালের দলিল, 1855 সালের দলিল আছে ভাঙড়ের মানুষের কাছে। যে কবরে আপনার দাদু পদ্দাদু শুয়ে আছে, ওই কাগজ দলিলটা না থাকলে ওই নটোরিয়াস ক্রিমিনালটা হয়তো এতদিন বুল্লুজার লাগিয়ে ওখানে প্রমোটিং করে নিত। কাগজ আছে বলে আপনার দাদুর কবরটা এখনো কিন্তু সুরক্ষিত আছে।